আপনি আজকে জিয়া পরিবার বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই 111। এই 111 যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না। রাজনীতি যদি থাকতো, আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপজোক করে ঠিক করে ফেলতে পারতেন। রোজ ভাই, 111টা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল 111, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের তাবেদারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল 111। তো যার কারণেই হাসিনা ভারতের সমর্থনে মানে এত 15 বছর ধরে এত গুম খুন হত্যা করে অবৈধ নির্বাচন করে টিকেছিল। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক বিষয় তো আছে, তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেক্রেটারি বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই। সেনাপ্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোর্সের খবর বা ইন্টারনাল যে প্রস্তুতি, তাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি আসছে। তো সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন, বাড়ির অফিস সব রেডি, তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয়, আপনি কোথায় থ্রেট মনে করেন আর কি? ওটাই আমি বলতে চাচ্ছিলাম। আমি প্রসঙ্গটা 111 এনেছি কেন, আপনি যেটা বলেছেন সেটাই। বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা তো শুরু হয়েছে 111 থেকে। আমাদের সশস্ত্র বাহিনীকে কখনোই আমরা পদোন্নত হতে দেইনি, আমাদের গোয়েন্দা সংস্থাকেও দেইনি। 111-এর কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাষের কারণে, তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে, ফ্যাসিজমের জন্ম হয়েছে, তা শুধু নয়, আমাদের সশস্ত্র বাহিনীও বিপদে পড়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাও তছনছ হয়ে গেছে, এটা আপনারা জানেন। এখন এটার ফলশ্রুতিটা কি? আপনি যদি এটা সার্বিক ইম্প্যাক্ট ধরেন, যে ভারত 5ই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে, সেই 5ই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে, তাদের কৌশলগত স্বার্থ যেভাবে আপনার ছিন্নভিন্ন হয়ে গেছে বাংলাদেশে, পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে, তাদের বসংবদদেরকে নিয়ে, ফিফথ কলাম এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল, সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। এখন আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে? বাংলাদেশে আপনারা, আমরা মানি বা না মানি, বাংলাদেশে প্রায় 20 ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে। আমি বলতে চাই না কারা। এই 20 ভাগের মতো আপনি 15 ভাগই ধরেন, এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না। আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বসে আছেন। আপনি কি মনে করেন যে আমাদের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, আমাদের এসবি বা সমস্ত জায়গায় যে আওয়ামী লীগ আমলে গত সরকারের সময় এই যে ভারতীয় ইন্ধনে যাদেরকে এখানে ঢোকানো হয়েছিল বিভিন্ন পদে, তাদের সব বাদ দেওয়া হয়েছে? তারা তো আছে, আপনার প্রশাসনের সব জায়গায় আছে। আপনি কোন জায়গায় নাই আপনি আমাকে বলেন? তারা 15 বছর ধরে এগুলো গুছিয়েছে। তার আগের থেকে আপনি যদি এই 111 ধরেন, তো 17 বছর থেকে গুছিয়েছে বা 18 বছর থেকে গুছিয়েছে। তো সেই জিনিসগুলোকে তো আমাদেরকে ধরতে হবে। এখন আমরা ওই যে আবার বললাম যে পর্দার আড়ালের ঘটনাগুলো হয়তো আমরা জানি না। এখন এই জিনিসগুলা যে পিরামিডের উপরে বসে থাকে, এরকম উপরে বসে থাকে, সে নিচের সবকিছু দেখে। আমরা আছি নিচে বসে, এখানে বসে, বা কেউ এখানে বসে, আমরা কিন্তু উপরের জিনিসটা দেখছি না, বা নিচে কি আছে তা দেখছি না, বা এপাশে কি আছে পিরামিডের তা দেখছি না। এটা হয়তো তারেক সাহেব দেখতে পাচ্ছেন কিছুটা। তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি, তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি, যেটা আমার আপনার নেই বা সাধারণ জনগণের নেই। এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি, যে উনি আসছেন না কেন। হ্যাঁ, আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক, তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন। তো এখন আপনি 111-এর পরের কথাটা আসেন। আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল, এখন যে আবার এই পরিবারটাকে, জিয়া পরিবারটাকে বা বিএনপিকে, এমনকি জামাত ইসলামকে, এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না, আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন? আমরা তো পারি না। এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন, যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে, প্রেস সচিব আপনার বলেছেন, শফিক ভাই বলেছেন যে না, কোনো অসুবিধা নেই আপনার, কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের একদম পুরো মাত্রায় ঠিক আছে? কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি। 5ই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল, কিন্তু অনেকে হয়তো জানেন না
যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলা থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা পোতাশ্রয় বলা হয় আপনার ভাষায়, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার এলএমজি থাকে, প্রত্যেকটাতে এলএমজি ছিল, সাবমেশিন গান ছিল। আচ্ছা, এই এলএমজি আপনার লাইট মেশিন গান, এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র। এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা, কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আজকে 1600-র মতো বেশি আপনার অস্ত্র, তার মধ্যে অনেকগুলো লাইট মেশিন গান, এলএমজি, এসএমজি, আপনার রাইফেল তো আছেই, এগুলো আপনার হদিস পাওয়া যায়নি। এবং এর সাথে 2,60,000 অ্যামুনেশন, এইগুলার হদিস পাওয়া যায় না, এগুলো লুট হয়ে গেছে। আপনাদের যদি খেয়াল থাকে তখন বিভিন্ন কারাগার থেকে আপনার কয়েদিরা পালাচ্ছিল বা তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে, সেগুলা কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র, সেগুলা বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে। এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি। এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না, তারা এসএমজিও রাখবে না। এটা আমরা একটা পাগলেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলা রাখবে। তারা এগুলা রাখেনি। তাহলে এগুলা গেল কোথায়? আপনারা একটু খোঁজ দেন, তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে। কনক ভাই, আপনি হয়তো জানেন যে আপনার গত 7 মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল, পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের ওদিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন পাকিস্তানের একটা ইনফ্যান্ট্রি ব্রিগেডকে সারাদিন যুদ্ধ করতে হয়। এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে, মাইন্ড ইট। এবং সেই যুদ্ধে আপনার 54 জন তেহরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদীরা নিহত হয়, তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে। সেই ছেলেটা ছিল সাভারের, তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায়। আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে? এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় 100-2 বাংলাদেশি এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে, সৌদি আরব হয়ে, দুবাই হয়ে। এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে, এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো 2 জন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে। এরা কারা? এই যে এরা কারা, এইটা আপনি কিভাবে দেখবেন? কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম দহরম মরম তো আপনি প্রকাশ্যই করছে, আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলা করছে, এই কাজগুলা পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে। তার মানে এটা ভারতের একটা কৌশল। এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না, আফগানিস্তান একটা স্বর্গভূমি, সেদিকের চিন্তাটা বাদ দেন। এই যে ছেলেপেলেগুলা বাংলাদেশ থেকে যাচ্ছে এরকম উগ্রবাদী, কারা? এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না, এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না। তাহলে কোথা থেকে যাচ্ছে? কোথাও না কোথা থেকে তো যাচ্ছে। তো এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে, এরা একটা শক্তি, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ এই শক্তিটার একটা ভয় আছে। এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে, এমনকি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম, এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে। এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপির লোকেরা জামাতকে দোষ দেয়, জামাত বিএনপিকে দোষ দেয়, কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না। এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না, এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে, মাইন্ড ইট।